আসসালামু আলাইকুম। আজকের টপিক হচ্ছে এলোমেলো টাইপের টপিক, যে ব্রিড কি, ক্রস ব্রেড কি, গ্রেডেড ক্যাটেল কি। দ্যাট মিন্স তিনটা ভিন্ন ভিন্ন, আমরা গরুর মধ্যেই ক্যাটেলের মধ্যেই যেটাই বলুন, তিন রকম, যেটা এই টার্মিনোলজি টাইপ মনে করেন, এই কনসেপ্টটা একটু সবার সাথে শেয়ার করতে চাই। একটা হচ্ছে ব্রিড, একটা ক্রস ব্রেড, আর একটা হলো গ্রেডেড ক্যাটেল। একটা হলো পিওর ব্রিড, একটা ক্রস ব্রিড, আর একটা হলো গ্রেডেড। সুবিধা অসুবিধা এই বিষয়গুলো হয়তো কিছু কিছু আসবে। আর একদম শেষ দিকে ব্রিডিং ভ্যালু নিয়ে কিছু কথাবার্তা থাকবে, জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। বিষয় হচ্ছে আমাদের আসলে জেনেটিক্স এবং ব্রিডিং এর প্রিন্সিপালগুলো যদি আমরা না জানি, আসলে সেটা জাত উন্নয়নে আমাদের বাধার সৃষ্টি করে। সো বেসিক প্রিন্সিপালগুলো জানতেই হবে। ওকে, এখন ব্রিড কি, ব্রিড জিনিসটা কি? ব্রিডের ডেফিনেশনে খুবই মানে বিভিন্ন রকম কথাবার্তা আছে, কিন্তু ওভারঅল যদি আমরা একটা সেন্সে বলি, ব্রিডকে আমরা ধরে নেই হলো কনসিস্টেন্ট একটা জিনিস, কনসিস্টেন্ট প্রিডিক্টেবল জেনেটিক প্যাকেজ। এটা একটা প্যাকেজ, জেনেটিক প্যাকেজ, যেটা কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট মানে ধারাবাহিক। আমাদের ক্রিকেট খেলোয়াড়দের অনেক প্লেয়ার আছে না, যে এক ম্যাচ ভালো খেলে আর একটা খেলে না, তারপরে হঠাৎ করে খেলে আরেকদিন খেলে না, মানে ধারাবাহিকতার চূড়ান্ত অভাব। সেইটা না, ব্রিড হইলে সেটা কনসিস্টেন্ট হবে, ধারাবাহিক হবে, এবং তাকে নিয়ে প্রিডিক্ট করা যাবে। অনেক সময় আমরা অনেক খেলোয়াড় সম্পর্কে বলি না যে ও ভালো খেলবে, অথবা তার ভালো খেললেও কতটুকু খেলতে পারবে, সেটার একটা ভালো চূড়ান্ত সুন্দর আইডিয়া করা যায়। এই যে প্যাকেজ, এইটাকে আমরা ব্রিড বলি। তাহলে ব্রিডের মধ্যে থাকতেছে হলো জেনেটিক দিক থেকে চিন্তা করলে কনসিস্টেন্ট, প্রিডিক্টেবল হবে, এবং এটা সুনির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক্স থাকবে, যেটা অন্য ব্রিডের চেয়ে ভিন্ন হবে কিছুটা হলেও, মানে সামান্য হলেও অন্যদের চেয়ে ভিন্ন হবে। ব্রিডের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, অনেক সময় বলে যে একটা ব্রিড তার জন্ম বাসস্থান একটা রিজিয়নে হয়, একটা স্থান তার জন্য একটা ইম্পর্টেন্ট কোন, এবং তার জন্য ওয়েদার একটা ইম্পর্টেন্ট বিষয়। এবং ব্রিড হইতে গেলে আরেকটা জিনিস লাগবে, সেটা হলো একটা দুইটা গরু দিয়ে, একটা দুইটা এনিমেল দিয়ে আসলে ব্রিড কখনো হয় না। ব্রিড হইতে গেলে সেইখানে একটা লার্জ অ্যামাউন্ট অফ এনিমেল থাকতে হয়। লার্জ অ্যামাউন্ট অফ এনিমেল না থাকলে সেটাকে ব্রিড হিসেবে আপনি দাবি করতে পারবেন না। আবার ব্রিড অনেক সময় ন্যাশনাল কারণেও পার্থক্য হইতে পারে। দেখা গেছে যে বাংলাদেশে একটা এনিমেল, বাংলাদেশের আবার ইন্ডিয়াতেও কাছাকাছি মানের একটা এনিমেল যদি থাকে, তাহলে এই দুটো আলাদা ব্রিড হইতে পারে যদি তাদের মধ্যে সুনির্দিষ্ট কিছু পার্থক্য থাকে, এবং ন্যাশনালিটির কারণেও অনেক সময় এই পার্থক্যটা রিকগনাইজ করা হয়। এখন ক্রস ব্রেড কি? ব্রিডের মাঝে যে ক্রস হয় সেটাই হচ্ছে ক্রস ব্রেড, আর প্রসেসটাকে ক্রস ব্রিডিং বলে। মানে তাহলে ক্রস ব্রেড বলতে গেলে সেইখানে সুনির্দিষ্ট দুইটা ব্রিডের ক্রস হইতে হবে। এখন কোনো একটা যদি সুনির্দিষ্ট ব্রিড না হয়, তাহলে সেটা কিন্তু ক্রস ব্রেড হিসেবে আমরা বলবো না। যেমন এখানে আমার একটা এই স্লাইডটাতে একটা চিত্র আছে, যেমন বাম পাশে হলস্টিন গরু, ডান পাশে জার্সি, দুইটার ক্রস করে নিচে দেখেন একটা কাল্পনিক চিত্র আঁকানো হয়েছে, অর্ধেক অর্ধেক হলস্টিন অর্ধেক জার্সি। তার মানে হচ্ছে দুইটা সুনির্দিষ্ট রিকগনাইজ ব্রিডের ক্রস করলে যে বাচ্চা কাচ্চা পপুলেশন তৈরি হয়, তাদেরকে ক্রস ব্রেড বলে। ক্রস ব্রেড ভালো জিনিস, অনেকেই বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করে, বাট এটা কিন্তু লোকাল এনিম্যালের জন্য রিয়েল থ্রেট, এবং পিওর ব্রিডের জন্য এটা থ্রেট। এটা লং অ্যাডাপ্টেড ল্যান্ড রেস হলো, ধরেন আদিম যে জাতগুলো আছে সেগুলোর জন্য থ্রেট। কারণ হলো, ধরেন হলস্টেন জাতটা হাজার হাজার বছর ধরে ডেভেলপ করছে, জার্সি জাতটা কয়েক হাজার বছরে ডেভেলপ করছে। এখন যদি আপনি এদেরকে পিওর ফর্মে না রেখে ইচ্ছে মতো ক্রস করান শুরু করেন, তাহলে কি হবে? যে এনিমেল গুলো তৈরি হচ্ছে তারা না হলস্টেন হচ্ছে, না জার্সি হচ্ছে। হ্যাঁ, তবে ক্রস ব্রিডের একটা মজার জিনিস আছে, যেটা মানুষ যে কোনো জিনিসে দেখবেন যে লোভনীয় অফার পাইলে শুরুতে খুব লোভনীয়, মানুষ ঝাঁপায়া পড়ে, বাট
ওটার কনসিকুয়েন্সটা অনেক ক্ষেত্রে খারাপ হয়। যেমন আমি যদি একটা প্রতিষ্ঠানকে বলি, ডেস্টিনির কথা বলি, ইভ্যালির কথা বলি, মানুষ প্রথমে খুব অ্যাগ্রেসিভলি ঝাঁপায় পড়ে, বাট পরের দিকে দেখা যায় যে না, এটা তো সাস্টেইনেবল কিছু না। যেমন যে কোনো ক্রস ব্রিডের দুইটা যদি ভিন্ন ভিন্ন ব্রিড হয়, তার ক্রস করলে যে প্রজেনিগুলো হয় সাধারণত দেখা যায় তারা তাদের প্যারেন্টাল যে ব্রিড দুটো তার চেয়ে ওই বাচ্চাগুলা ভালো করে। এইটা যখনই ভালো করে সব খামারি মনে করে তাহলে তো সব ক্রস করে ফেলতে হবে। বাট সব যখন আপনি ক্রস করে ফেললেন, আপনার প্যারেন্টিং যে ব্রিডগুলো ছিল ওগুলা শেষ, আপনার আপনার হাতে আর কিছু নাই। আপনার কাছে থাকলো কি, ক্রস ব্রেড পপুলেশন থাকলো। এখন এই ক্রস ব্রেড টু ক্রস ব্রেড যখনই ক্রস করেন, তখন দেখা যায় যে আপনার আদি যে ব্রিড গুলো ছিল, যে দুইটা ব্রিড থেকে ক্রস করে আপনি বাচ্চা বানাইছেন, ধরেন দুইটা না তিনটা চারটা পাঁচটা যেটা দিয়ে করেন, সেই ক্রস ব্রেড পপুলেশনটা কিন্তু প্রথম জেনারেশনে যেরকম পারফর্ম করে সেইটা কিন্তু তাদের মধ্যে আবার মিটিং করলে সেই পারফরমেন্স আর করে না। তার মানে হচ্ছে যে জিনগুলো যে কন্ডিশনে ছিল ক্রস ব্রেডে এসে প্রথম জেনারেশনে একটা ভালো পারফর্ম করে, বাট পরবর্তী জেনারেশনে নিজেদের মধ্যে যখন আবার ক্রস করা হয় তখন কিন্তু তার ওই পারফরমেন্সের যে প্যাকেজটা ওটা ভেঙে যায়। সো আলটিমেটলি তারা খুব বেশি ভালো আর করে না। এখন চলেন এখানে আরেকটা ক্রস ব্রেডের উদাহরণ দেই। যেমন ধরেন এ একটা ব্রাহ্মা, বি ধরেন সিমেন্টাল। এখন এই দুটার মাঝে ক্রস করে দেখেন প্রথমে 50% ব্রাহ্মা আর সিমেন্টাল তৈরি হইলো। একে আপনি যদি আবার ব্রাহ্মা দিয়ে ক্রস করেন তাহলে 75% তৈরি হইলো। তাকে যদি আবার সিমেন্টাল দিয়ে ক্রস করেন তাহলে সিমেন্টালের অংশ বেড়ে যাবে। দ্যাট মিনস পিওর ব্রিড দিয়ে যখন ক্রস করবেন সেটা ক্রস ব্রিড, তার মাঝে বিভিন্ন ব্রিডের রেশিও যেটাই থাক এটা একটা ক্রস ব্রিড। এখন এই ক্রস ব্রিড কি অনেক সময় অনেকে তৃতীয় আরেকটা, ধরেন দুইটা ব্রিডের ক্রস করে তার তৃতীয় আরেকটা ক্রস ব্রিড বানানোর যদি চেষ্টা করে, তখন তারা বিভিন্ন কম্পোজিশন দিয়ে ট্রাই করে যে কোন কম্পোজিশনটা বেস্ট ফিট করে তার পারপাসের জন্য। কারো কাছে যদি 50 ভালো করে, কারো 62.5 ভালো করে, কারো 75। দ্যাট মিনস যেই দেশে তারা একটা নতুন থার্ড একটা ব্রিড বানানোর চেষ্টা করবে সেখানে তারা ওই কম্পোজিশন নিয়ে অনেক চেষ্টা করে। একইভাবে ডান দিকে আপনি যদি দেখেন যে 62.5 কিভাবে বানাইছে, মেইন কথা হচ্ছে আমি বোঝাতে চাচ্ছি পিওর ব্রিডের ক্রস করে সেই ক্রসের মাঝে যেই পার্সেন্টেজ গড়ে উঠুক ওই পপুলেশনটাকে আমরা ক্রস ব্রেড বলবো। এখন গ্রেডটা কি, আপগ্রেডিংটা কি, এইখানে একটু ভিন্নতা। এটা ক্রসের মতোই কিছুটা, বাট এইখানে ধরেন আমার একটা লোকাল পপুলেশন আছে, লোকাল ক্যাটেল আছে, যেটা কোনো সুনির্দিষ্ট ব্রিড হিসেবে রিকগনাইজ না, ব্রিডের মতো না, সেটাকে আমি একটু তাকে আপগ্রেড করতে চাচ্ছি। কিসে আপগ্রেড করব? সুনির্দিষ্ট একটা ব্রিড। ধরেন আমি এখানে ধাপে ধাপে কয়েকটা ব্রিড দেখাইছি। দেখেন প্রথম বাম দিকে উপরে হলস্টেইনের সাথে মনে করেন জার্সি ক্রস করলাম, প্রথমে 50% একটা গরু তৈরি। জার্সি না হয়ে ধরেন আমি এখানে চিন্তা করুন যে একটা লোকাল এনিম্যাল, সেই লোকাল এনিম্যালকে ক্রস করলাম, তাহলে 50%-এর একটা এনিম্যাল তৈরি হলো। আবার সেই এনিম্যালটাকে আবার পিওর হলস্টেইন ধরেন আবার ক্রস করলাম, তাহলে 75 তৈরি হলো। তাকে আবার ক্রস করলাম, 87.5 তৈরি হলো। তাকে আবার ক্রস করলাম, 93-98 কিছু একটা তৈরি হলো। এরকম আপনার যে লোকাল এনিম্যালটাকে পিওর এনিম্যাল দিয়ে ক্রস করলেন, অথবা ওই ক্রস এনিম্যাল গুলোর মধ্যে ধরেন 50, 62কে 75 দিয়ে আবার ক্রস করলেন, তাহলে এই যে ক্রস গুলো হওয়ার পরে বিভিন্ন ফ্র্যাকশনের এনিম্যাল তৈরি হচ্ছে, এগুলাকে বলা হচ্ছে গ্রেড। 50 একটা গ্রেড, 75 একটা গ্রেড, 62 একটা গ্রেড, 27.5, মানে যেই কম্পোজিশনই আসুক এই ভিন্ন ভিন্ন যে মানে পার্সেন্টেজ, এগুলাকে আসলে এক একটা গ্রেড বলে। আপনি যদি আপনার লোকাল পপুলেশনকে অন্য একটা ব্রিড দিয়ে যদি কন্টিনিউয়াস ক্রস করতে থাকেন, 5-6 জেনারেশন পরে মোটামুটি ওই হোল পপুলেশনটা অথবা ওই যে অ্যানিমেলটাকে যতবার ক্রস করবেন সেগুলা ওই নতুন ব্রিডটাতে কনভার্ট হয়ে যাবে। সেটাই এখানে একটু বর্ণনা আকারে বলা। বিভিন্ন রকম ব্রিডের একটা স্পিসিসের মধ্যে ভাগ করা হয়েছে। যেমন বাম দিকে বলতেছে ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেইন অথবা ইন্ডাস্ট্রিয়াল ব্রিড যদি ধরেন, দেন স্ট্যান্ডার্ডাইজ ব্রিড, দেন ল্যান্ড রেস, দেন টাইপ ব্রিড, দেন ক্রস ব্রিড গ্রুপ। ল্যান্ড রেসটা হলো হচ্ছে আদিম, একদম ধরেন বন্য জঙ্গলে যে অবস্থায় পাওয়া গেছে সেটাকে যদি ল্যান্ড রেস ধরে, তার ডান পাশে এবং বাম পাশে আপনি চিন্তা করেন, ডান পাশে যে ক্রস ব্রিড গ্রুপ বলা হয়েছে সেটা হলো জেনেটিক্যালি সব
সবচেয়ে ভেরিয়েবল, মানে এদের মধ্যে পার্থক্য অনেক বেশি, মানে আমাদের দেশের মতো মানুষের চিন্তা চেতনায় চেহারা শুরুতে যত বেশি পার্থক্য, আমরা যেরকম নিজেদেরকে শঙ্কর জাতি বলি, আমাদের নিজেদেরকে নিয়ে প্রিডিক্ট করার ক্ষমতা কম, কে কিরকম স্বভাবে আচার আচরণে যত বেশি বৈশিষ্ট্য ফারাক থাকে, সেটা ক্রস ব্রেড গ্রুপের মধ্যে সবচেয়ে থাকে। সেই ক্রস ব্রেড গ্রুপকে যদি আপনি একটা ফিক্স করেন, একটা পার্সেন্টেজে নিয়ে যান, সেটাকে অনেক সময় টাইপ ব্রিডের কাছাকাছি বলতে পারেন ফিজিক্যালি দেখতে, সেটার প্রিডিক্ট ক্ষমতা তার চেয়ে বেটার। তারপরে ল্যান্ড রেসে আরেকটু বেটার, স্ট্যান্ডার্ডাইজ রিকগনাইজ ব্রিড হিসেবে যেটা থাকে সেটার মধ্যে প্রিডিক্ট করার ক্ষমতা, জেনেটিক্যালি ইউনিফর্মিটি, ফিজিক্যালি ইউনিফর্মিটি অনেক বেশি, এবং সবশেষে যেটা থাকে হলো রিফাইন্ড কন্ডিশনে থাকে। যে কোনো ইন্ডাস্ট্রিয়াল জিনিস দেখবেন খুবই সূক্ষ্ম কন্ডিশনে থাকে। যেমন আমি যদি চিকেনের ক্ষেত্রে বলি, দেখেন মানুষ লেয়ার যেটা রেয়ার করে, ব্রয়লার যেটা রেয়ার করে, এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল, এটার মধ্যে ইউনিফর্মিটি অনেক বেশি। একটা ব্রয়লার মুরগির সাথে আরো 10টার আপনি কোনো পার্থক্যই খালি চোখে খুঁজে পাবেন না। বাট স্টার্টিং পয়েন্ট কিন্তু ওই ক্রস ব্রেড গ্রুপ থেকে অথবা ল্যান্ড রেস থেকেই শুরু হয়। ক্যাটেলের যেহেতু জেনারেশন ইন্টারভ্যাল বেশি, সো এটার সময় লাগে ডেভেলপ হইতে। বাট আপনার যদি মাথার কোনো উদ্দেশ্যই না থাকে যে আমি এখন ক্রস ব্রেড গ্রুপে আছি, আমার এখন ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেইনের দিকে যেতে হবে, অনেকে হয়তো বলতে পারেন স্যার আমি তো ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেইন অন্য দেশ থেকে যদি ডিরেক্ট নিয়ে আসি, হ্যাঁ নিয়ে আসতে পারেন, যদি আমাদের ওয়েদারে সেটা সাস্টেইন করে, প্রফিটেবল হয়, তার অ্যাডাপটিভ প্রবলেম না দেখা দেয়, তার রিপ্রোডাক্টিভ প্রবলেম না দেখা দেয়, তার পলিসি যদি সাপোর্ট করে, তার ব্যবস্থাপনাতে আপনার যদি কোনো প্রবলেম না হয়, আপনি আনতে পারবেন। ইট ডাজন্ট ম্যাটার, ব্রিড নিয়ে কোনো সমস্যা না। মেইন কথা হলো আপনার ওয়েদারে সেটাতে আপনার লাভজনক আছেন কিনা, সেটাতে আপনি প্রিডিক্ট করতে পারতেছেন কিনা। দেন দেখেন আবার একটা বলতেছি, আরেকটা স্লাইড হলো, আপনি যখন বিভিন্ন ব্রিডিং এর মেথড ব্যবহার করবেন, ধরেন ইনব্রিডিং, লাইন ক্রসিং, ক্রস ব্রিডিং, এগুলো নিয়ে হয়তো ভবিষ্যতে আমি আরেকটু ডিটেল বলার চেষ্টা করব। ইনব্রিডিং মানে রিলেটেড এনিমেলের মধ্যে ব্রিডিং, আর লাইন ব্রিডিং মানে রিলেটেড এনিমেলই বাট একটু দূরত্ব আছে, আত্মীয়তার সম্পর্ক নাই। আবার লাইন ব্রিডিং এর যে লাইন ক্রসিংটা হলো সুনির্দিষ্ট দুটা লাইন আছে তাদের মাঝে ক্রস করে, আর ক্রস ব্রিডিং হলো সম্পূর্ণ ডিফারেন্ট দুইটা ব্রিডের মধ্যে ক্রস করে। এখানে দেখেন পরিষ্কার ভাষায় ডান দিকে বলা হচ্ছে ক্রস ব্রিডিং এর এটা হাইলি ভেরিয়েবল রেজাল্ট দেয়। ক্রস ব্রিডিং করলে ভেরিয়েবিলিটিটা মানে পার্থক্যটা বেশি হবে। আর লাইন ব্রিডিং, ইনব্রিডিং এইগুলোর দিকে যখন যাবেন, ইউনিফর্মিটি দিনে দিনে বেড়ে যাবে। এখন লাইন ব্রিডিং এর ইনব্রিডিং এর মধ্যে একটা জিনিস মাথায় নিবেন যে ইনব্রিডিং কিন্তু করতে হয়, কিন্তু সেইটা কিন্তু একটা লিমিট আছে। যেমন একটা পপুলেশনে ইনব্রিডিং মেজার করা হয়, এফএও বলে যে পপুলেশনে ইনব্রিডিং এ 1% বেশি হওয়া যাবে না, সেটার একটা ক্যালকুলেশন করার পদ্ধতি আছে। বাট এই মুহূর্তে আপনি যদি হলস্টেইন পপুলেশনে, ইউএস হলস্টেইন পপুলেশনে যদি ইনব্রিডিং এর পার্সেন্টেজটা হিসাব করা হয়, তাহলে তাদের ডিক্লার ভ্যালুতে দেখা যায় এটা 6 পার হয়ে যাচ্ছে প্রায়। এটা কিন্তু খুব খারাপ একটা জিনিস। বাট তারপরেও লাইন ব্রিডিং, ইনব্রিডিং এগুলা কিছু আর্লি স্টেজে করতে হবে, কারণ এগুলো করতে হবে এই জন্যই আপনাকে ভালো পপুলেশন ইউনিফর্মিটি আনার জন্যই করতে হবে। এখন দেখেন আমি যখন যে বলছি যে ব্রিড 22,000 জিন, ধরেন এখানে গোল চিহ্ন দিয়ে বিভিন্ন ব্রিড বোঝানো হয়েছে। অনেকে জানেন ভেন চিত্র নামে, যারা সায়েন্সের স্টুডেন্ট একটু বোঝেন, যে দেখেন 22,000 জিনই কিছু কিছু জিন অনেক ব্রিড শেয়ার করে, মানে সেম জিন বিভিন্ন ব্রিডেই আছে। তাহলে যেই ব্রিডগুলা শেয়ার করে কম, ইউনিকনেস যার বেশি, সেই ব্রিডগুলো হচ্ছে ইউনিক ব্রিড বেশি। আর যেগুলা অন্যদের সাথে শেয়ার করে, যেমন আমরা উপমহাদেশের ব্রিডগুলো যদি চিন্তা করি, দেখবেন যে এদের কিছু কমন জিন আছে। এজন্যই দেখবেন যে ওই আরসিসি গরুকে মায়ানমারের একটা ব্রিডের মতো দেখতে লাগে, অনেকে ডাইরেক্ট বলে বসে। আবার ইন্ডিয়ান কোনো একটা ব্রিড বাংলাদেশের মুন্সিগঞ্জ গরুর সাথে যদি মিলে, এটা মুন্সিগঞ্জ নাম দিয়ে লোকজন চালানোর চেষ্টা করে। তার মানে এদের মধ্যে কমন জিনটা বেশি, বাট দে আর ব্রিড, তারা কিন্তু সুনির্দিষ্ট ব্রিড। ব্রিডিং ভ্যালুটা হচ্ছে এমন, ধরেন একটা গরু কিংবা একটা গাভী, একটা বুল, তার নিজস্ব ম্যারিট থাকতে পারে, এটা নিয়ে আমি মেনে নিলাম যে কোনোভাবে আমি জানি এটার একটা ম্যারিট আছে। কিন্তু সেই অ্যানিমেলটা যদি ম্যারিটটা তার সন্তানাদিতে ট্রান্সফার না করতে পারে, তাহলে আমি ধরে নিব ওইটা ব্রিডিং অ্যানিমেল হিসেবে ভালো না। কারণ তার মাঝে যে ম্যারিট আছে, সে যদি তার মেয়েকে না দিতে পারে সেটা, তাহলে সেটা ব্রিডিং এর কাজে কেন ব্যবহার করব? তার মানে আমার জানতে হবে যে বুলটাকে ব্রিডিং বুল হিসেবে ব্যবহার করব,
তার আসলে মেরিট প্রথমত আছে কিনা, আর সে মেরিট কতটুকু তার সন্তানাদিতে ট্রান্সফার করতেছে। যেই বুলটা বেশি ট্রান্সফার করতে পারে আমি তাকেই ব্রিডিং বুল হিসেবে ডিক্লেয়ার করব। এখন কেউ যদি ব্রিডিং বুল আর কমার্শিয়াল গরুকে একত্র হিসেবে চিন্তা করে, সেটা ভুল। ব্রিডিং বুল আর কমার্শিয়াল অ্যানিমেলের পার্থক্যই হচ্ছে ব্রিডিংকে ব্রিডিং এর কাজে আপনি ইউজ করবেন, আর কমার্শিয়াল অ্যানিমেলের ওই দায়বদ্ধতা নাই। ওইটা আপনি জানেনও না যে ও আসলে তার সন্তানের হইতে কি ধরনের ম্যারিট ট্রান্সফার করে, কোনো ডিজিজ ট্রান্সফার করে কিনা, আমরা যেই বৈশিষ্ট্যগুলো উন্নত করতে যাচ্ছি সেইগুলা সে ট্রান্সফার করে কিনা। এইগুলার সাইন্টিফিক ওয়েতে জানার উপায়টাই হচ্ছে এস্টিমেটেড ব্রিডিং ভ্যালু। আমি এর আগেও অনেক স্লাইডে বলছি যে একটা ব্রিডের যে পারফরমেন্স, যেটা আমরা খালি চোখে দেখি, মিজার করি, সুবিধা নেই, সেটা দুইটা কারণে হয়। একটা হলো তার জেনোটাইপ, মানে জেনেটিক কনস্টিটিউশন কি, তার জেনেটিক মেকআপ কি, এবং সে কোন ওয়েদারে ম্যানেজমেন্ট হচ্ছে, এই দুইটা মিলে তার ফেনোটাইপ। একটা গরু দুধ দেয়, তার জেনেটিক মেকআপ একটা কারণ, আর কোন ধরনের ম্যানেজমেন্টে রাখতেছেন ওইটা একটা কারণ। এই দুইটা মিলে আপনি তার পারফরমেন্সটা অবজার্ভ করেন। 20 লিটার দুধ দিচ্ছে, দেখা গেল যে 20 লিটার দুধের মধ্যে সে কথার কথা 10 লিটার হলো তার জেনেটিক মেরিট, আর 10 লিটার হলো তার এনভায়রনমেন্টের ম্যানেজমেন্ট ভালো যত্নের কারণে দিচ্ছে। এখন 20 লিটার দুধ দেওয়ায় যদি দুইটা গাভী কিংবা বুল বিবেচনা করি, যে একজনের জেনেটিক মেরিট যদি হয় 15 লিটার, আরেক ধরনের গরুর জেনেটিক মেরিট যদি হয় 10 লিটার, তাহলে ব্রিডিং বুল হিসেবে আপনি কাকে সিলেক্ট করবেন? তার পারফরমেন্সে কিন্তু ধরেন 20 লিটারই পাচ্ছেন, দুইজনেরই 20 লিটার, বাট একজনের জেনোটাইপিক ভ্যালু হচ্ছে ধরেন 15, আর একজনের 10, বাট টোটালে ভ্যালুতে আবার 20। তাহলে ব্রিডিং বুল ওই এনিমেলই হবে যার মাঝে জেনেটিক ম্যারিট আছে 15, কারণ আমি ট্রান্সফার করতে পারবো শুধু জেনেটিক ম্যারিটটা। এনভায়রনমেন্টের কারণে, ভালো যত্নের কারণে যে ম্যানেজ রেজাল্টটা দিচ্ছে, এটা কোনোদিনই ট্রান্সফার করা যায় না। তাহলে আমাকে মিজার করতে হবে হলো তার জেনেটিক অংশ কতটুকু, সে কতটুকু তার পরবর্তী প্রজন্মে ট্রান্সফার করার সক্ষমতা আছে অথবা করে। ঠিক আছে? তাহলে আমরা খালি চোখে যে কোনো গরুর, হঠাৎ করে হয়তো আপনি বললেন যে সিসি বেসের গরু অথবা যে কোনো গরু, আপনাদের গরু তো 20 লিটারের কয়টা গরু আছে, আমার কাছে তো 30 লিটার আছে। হ্যাঁ, আপনি ফেনোটাইপিক্যালি আপনার সাথে আমাদের সাথে অন্যদের পার্থক্য থাকতে পারে, বাট আপনি তো এই পার্টিশনটা জানেন না যে আমার এই গরুগুলোতে জেনেটিক অংশ কতটুকু আছে, আপনার গরুতে জেনেটিক অংশ কতটুকু আছে, এবং আপনার গরু কতটুকু ট্রান্সফার করতে পারে, আমার গরু কতটুকু ট্রান্সফার করতে পারে জানেন না। যদি না জানেন তাহলে এরকম ভেগ কথাবার্তা বলে বিতর্ক সৃষ্টি করার মানে নেই। আমি আপনাকে উদাহরণ দেই, এসএলএফ গরু অনেকেই খুব পছন্দ করে। আমাদের বিখ্যাত 295 নামে একটা 50% এসএলএফ গরু ছিল, 3736 নামে একটা এসএলএফ গরু বুল আছে। এই দুইটারই মা হচ্ছে শাহিওয়াল গরু, আর এই দুইটারই বাবা ছিল হলো তৎকালীন সময়ের সিমেন্ট ইম্পোর্ট করা, যাদের মেরিট ছিল 8-9 হাজার লিটারের মতো। আর শাহিওয়াল গরু যে মা, তাদের দুধ উৎপাদনের রেকর্ড ছিল, আমি বলছিলাম যে 700-800 লিটারের মতো মেবি, মানে গড়ে 2 থেকে 3 লিটারের মতো। তার বাচ্চারা ফিল্ডে, আপনারাই ফিডব্যাক আমাকে দিচ্ছেন, 295 কোনো মেয়েই নাকি 30-এর নিচে দুধ দেয় না। 3736 খুব স্টেবল দুধ দেয়, দুধ প্রোডাকশন ফল করে কম, খুব স্টেবল দেয়, তার অসুখ বিসুখ হয় না। তাহলে যেই গাভী থেকে আমরা এই বুলটা বানালাম তার মধ্যে হয়তো ফেনোটাইপিক মেরিট হয়তো কম পাচ্ছেন, বাট তার মধ্যে জেনেটিক মেরিট প্রচুর। ঠিক এই কারণে গভর্নমেন্টের বুলগুলাতে দেখবেন যে জেনেটিক মেরিট বেশি থাকার কারণে, জেনেটিক মেরিট বেশি থাকার কারণে সেইটা ভালো বাচ্চা তৈরি করতে পারে। আমাদের ব্রিডিং বুল সিলেকশনের মেইন উদ্দেশ্য থাকে জেনেটিক মেরিটটা যেন বেশি থাকে। ওকে, এই যে পরের স্লাইডটাতে আসলাম যে এস্টিমেটেড ব্রিডিং ভ্যালু, তাহলে এস্টিমেটেড ব্রিডিং ভ্যালুটা মেজার করা হয় জেনেটিক অংশ থেকে, নট এনভায়রনমেন্টের অংশ থেকে না, কারণ এনভায়রনমেন্ট অংশটা ট্রান্সফার করা যায় না, এটাই জেনেটিক্স এর প্রিন্সিপাল, এই অংশটুকু ট্রান্সফার হয় না। এখন দেখেন, আমরা যদি এস্টিমেটেড ব্রিডিং ভ্যালু বের করলাম, এটা থেকে নিজে থেকে আমি যে ব্রিডিং ভ্যালু এটা আমি কিভাবে ইউজ করব, কিভাবে তুলনা করব। ধরেন ব্রিডিং ভ্যালু একটা পপুলেশনের বেসিস থেকে বের করা, ধরেন
ব্রাহ্মা। এখানে দেখেন ব্রাহ্মা গরুর থেকে একটা ব্রিডিং ভ্যালু, ওই পপুলেশন থেকে ব্রিডিং ভ্যালু বের করছে। এখন এই ব্রিডিং ভ্যালু আপনি ব্রাহ্মার গাভীর জন্য বিবেচনা করতে পারবেন, সেখানে আপনার মিলবে বেশি। বাট ব্রাহ্মা ক্যাটেল থেকে বের করা এস্টিমেটেড ব্রিডিং ভ্যালু আপনি বিফের অন্য জাতের সাথে, অ্যাঙ্গাস গরুর সাথে তুলনা করলে হবে না। এই জন্য বলছে দেয়ার, প্রথম কথা দেখেন, ইজ ব্রিড ইজ কারেন্টলি রানিং এ সেপারেট জেনেটিক ইভ্যালুয়েশন, মানে ব্রিডের জন্য সেপারেট জেনেটিক ইভ্যালুয়েশন চলে। তারপরে বলছে ইজ জেনেটিক ইভ্যালুয়েশন কম্পেয়ার এনিমেলস টু এ সেপারেট বেস, মানে ব্রাহ্মার বেজের সাথে ওই জেনেটিক ইভ্যালুয়েশন তুলনা করে। এই জন্য বলছে দেয়ারফর ইভিবিস অনলি অ্যালাউ ইউ টু কম্পেয়ার এনিমেলস উইদিন এ ব্রিড। আপনি তাহলে ব্রিডিং ভ্যালু, ইপিডি যা পাচ্ছেন ওটা একটা ব্রিডের মধ্যে সীমাবদ্ধ থাকে, ওটার কার্যকারিতা ওই ব্রিডের মধ্যে সীমাবদ্ধ থাকে। ওই ব্রিডের থেকে ডিক্লেয়ার করা ফলাফল আপনি আরেকটা ব্রিডের সাথে তুলনা করলে হবে না। এটাই এখানে ক্রস চিহ্নতে দেখানো আছে যে ব্রাহ্মার এস্টিমেটেড ব্রিডিং ভ্যালু অ্যাঙ্গাসের জন্য প্রযোজ্য হবে না। এখন বাংলাদেশে ধরেন বিদেশ থেকে পিওর ব্রিড একটা নিয়ে আসছে, তার ব্রিডিং ভ্যালু আপনাকে জ্ঞান দিচ্ছে, দেখেন এত এত পিটিএ মিল, এত নেট মেরিট, এত সোমাটিসেল কোর, এইসব দিয়ে আপনি একদম দেশ চেঞ্জ করে ফেলাবেন। না ভাই, আই ডোন্ট বিলিভ ইট। হ্যাঁ, ভালো করতেই পারে, বাট যেভাবে আপনি বোঝাচ্ছেন এটা ওইরকম না। ওটার জন্ম, ওই ভ্যালুগুলোর জন্ম কিভাবে হয়েছে, কোথায় ব্যবহার করা যেতে পারে, ওই ভ্যালুগুলোর আরো গভীর মিনিং কি, এগুলা সায়েন্স ডিক্লেয়ার করে। সায়েন্স জানলে বোঝা যায়। আমি মানুষকে এইটা বোঝানোর জন্য, যেমন অনেকেই হাই মেরিট বলে ডিক্লেয়ার করবে, বিভিন্ন রকম বলবে, ভাই দ্যাট ডাজন্ট মেক সেন্স, এটা কোনো সেন্সে আসে না। এখন ব্রিডিং ভ্যালু বের করব, সেটা যে অ্যাকুরেট হবে, ভালো হবে, তার জন্য দরকার কোয়ালিটি ডাটা। কোয়ালিটি ডাটা যদি হয়, পারফরমেন্স রেকর্ডিং যদি ঠিকঠাক থাকে, আপনার যদি রেকর্ড ঠিকঠাক থাকে, তাহলে ব্রিডিং ভ্যালু আপনার কোয়ালিটি হবে। ডাটা যদি খারাপ থাকে, মানে শস্যতে ভুল থাকলে ভূত তাড়াতে পারবেন না। সো ডাটা ঠিকঠাক রেকর্ড হতে হবে, সঠিক রেকর্ড হতে হবে। ভুলভাল রেকর্ড করলে সেটাতে আপনার কাজে লাগবে না। বাট যে কোনো দেশের জাত উন্নয়ন করতে গেলে ব্রিডিং জেনেটিক্সের নলেজ ছাড়া কখনোই আপনি আগাতে পারবেন না। আমি একদম খুব সহজভাবে বলার চেষ্টা করতেছি, যতটুকুই আপনাদের মাথায় ধরে আশা করি ওটাই না জানার চেয়ে বেটার, ভুল জানার চেয়ে বেটার। ওকে, তাহলে আমার এইটাই ছিল আজকের কথাবার্তা।